হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত, যেখানে আমরা রেলওয়েজ পরীক্ষার এনটিপিসি এবং আরআরবি যে গ্রুপ ডি রয়েছে, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসি পরীক্ষা দুটো 2025-এই হবে এবং সেই পরীক্ষার কথা মাথায় রেখেই ডেইলি সন্ধ্যা 7টা থেকে আমরা কিন্তু রেলওয়েজের সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এখানে আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে ডিসকাস করছি। যারা একেবারে নতুন রয়েছে এবং রেলের প্রস্তুতি নিচ্ছ, রেলের পরীক্ষার, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো গতকালকের ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের প্রথম প্রশ্নটা রাখছি। আজকের প্রথম প্রশ্নে কী রয়েছে বলেছে, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে? কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র? যেমন ধরো মানুষের শরীরে যেরকম দুটো অন্ত্র থাকে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদান্ত্র, তাই না? তো এখানে বলতে হবে যে এই যে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, চারটা অপশনের মধ্যে সবথেকে বড় অন্ত্র কোন প্রাণীর মধ্যে রয়েছে? নীলতিমি, সিংহ, বাঁদর, গরু। সঠিক উত্তর অপশন নাম্বারে নীলতিমি। ঠিক আছে, অপশন নাম্বারে নীলতিমি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে গরু। অপশন নাম্বার ডি, গরু রয়েছে। গরুর কিন্তু 4 প্রকোষ্ঠযুক্ত পাকস্থলী রয়েছে, 4 প্রকোষ্ঠযুক্ত পাকস্থলী। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কিন্তু আমরা নিয়ে নিলাম নীলতিমি, অপশন নাম্বার এ। নেক্সটে চলে আসবো নাম্বার 18। তৃণভোজী প্রাণী হলো ড্যাশ। তৃণভোজী প্রাণী, রেলওয়েজ গ্রুপ ডি 2014 সালের পরীক্ষার প্রশ্নপত্র। দেখো, এখানে আমরা যদি সেই খাদ্য পিরামিডটাকে বাড়ানোর চেষ্টা করি, খাদ্য পিরামিড আমরা প্রত্যেকেই পড়েছি, এবং সেখানে সবার নিচে থাকছে কে? উৎপাদক, তাই না? যে হচ্ছে প্রডিউসার, উৎপাদক। তারপরে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণী বা সর্বভোগ বা সর্বোচ্চ খাদক। তার মানে মনে রাখতে হবে, প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদককে, যে হচ্ছে এই তৃণভোজী বা এই যে যে ঘাস পাতা সবুজ ভেজিটেশনসকে খাচ্ছে, মানে এই যে তৃণকে যে ভোজ করছে, তাহলে প্রাথমিক শ্রেণীর খাদককে তৃণভোজী, অপশন নাম্বার এ। এবং একে খাচ্ছে গৌণ খাদক, তারপরে প্রগৌণ খাদক, তারপরে বিয়োজক। বিয়োজক হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, যারা হচ্ছে সেই সমস্ত ডেড বডিগুলোকে বিয়োজিত করছে। এটা রেলওয়ে গ্রুপ ডি 2014 সালের প্রশ্নপত্র। নেক্সটে আসবো, মানুষের সবচেয়ে বড় আর্টারি কোনটি? মানুষের সবচেয়ে বড় আর্টারি মানে কি? ধমনী। আর্টারি মানে কি? ধমনী। মানুষের রক্ত সরবরাহের জন্য যে ধমনীটা রয়েছে, তার মধ্যে সবথেকে বড় আর্টারি বা সবথেকে বড় ধমনী কোনটি? পালমোনারি আর্টারি, এওর্টা, অ্যাম্বিলিক্যাল আর্টারি, পালমোনারি ভেইন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এওর্টা। এওর্টাকে আমরা বলতে পারি মহাধমনী। ঠিক আছে, মহাধমনী। শিরা, উপশিরা, ধমনী, ঠিক আছে, সেই মহাধমনীর কথা এখানে বলা হচ্ছে। এরপর আসি নাম্বার 20। বলেছে, নিচের কোনটিকে জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসেবে গণ্য করা হয়? মানে একটা কি প্রাণ আছে আর একটা কি প্রাণ নেই, তাই না? তো প্রাণ আছে আর প্রাণ নেই, এই দুটোর মধ্যে পার্থক্য। তো কি করে সেই পার্থক্যটাকে আইডেন্টিফাই করা যাবে? বৃদ্ধি এবং গতিশক্তি, রোষ প্রবণতা গতিশক্তি, শ্বসন ও রেচন, জনন ও গতিশক্তি। সঠিক উত্তর কী হবে? নিচের কোনটিকে জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসেবে গণ্য করা হবে? সঠিক উত্তর শ্বসন ও রেচন। অর্থাৎ যারা প্রাণী তাদের মধ্যে শ্বসন এবং রেচন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আর যারা জড় তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায় না। ঠিক আছে, নেক্সট নাম্বার 21। নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? কোন পদ্ধতিতে? শ্বসন, গাঁজন, সালোক সংশ্লেষ, সবাত শ্বসন। আলোক শক্তিকে একটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় কিসে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। যেখানে কি করা হচ্ছে, যেখানে কার্বন ডাইঅক্সাইড থাকছে, যেখানে জল থাকছে, এবং যেখানে কি থাকছে? সূর্যালোক থাকছে, তাই না? সূর্যালোক। এবং সেটাকে কি প্রোডাক্ট তৈরি করছে তারা? তারা হচ্ছে C6H12O6, যেটাকে আমরা কি বলে থাকি? শর্করা, তাই না? কার্বোহাইড্রেট, সেটা তৈরি করছে। কে তৈরি করছে? গাছ তৈরি করছে। তো এই একটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কি? আলোক শক্তিটা। সো অপশন নাম্বার সি এখানে সালোক সংশ্লেষ সঠিক উত্তর। আক্কেল দাঁত সাধারণত কত বছর বয়সে গজায়? রেল পে ব্যান্ড 2013 প্রশ্ন। 12 থেকে 15, 12 থেকে 30, 17 থেকে 30, 34 থেকে 40, নাকি 40 থেকে 45? কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 17 থেকে 30। বেসিক্যালি তোমরা 17 থেকে 25 পেয়ে থাকবে বিভিন্ন জায়গাতে।
তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আমাদের কিন্তু একটা নতুন গ্রুপ ডি ব্যাচ নাম্বার 2 অলরেডি ক্লাস শুরু হয়েছে। তোমরা সেই ক্লাসে কিন্তু জয়েন করতে পারো, যেখানে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সমস্ত টপিক যেগুলো রয়েছে সেই টপিকের বিস্তারিত আলোচনা, ডিসকাসিভ ক্লাস, এবং তার পাশাপাশি আলাদা টিচাররা সেখানে রয়েছেন সাবজেক্টের, তারা সেখানে সাবজেক্টগুলো পড়াবেন, এবং তারপর সেখান থেকে মক টেস্ট হবে, ডেলি পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। তো তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে, অথবা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে একবার চোখটা বুলিয়ে নেবে, সেখানেও কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট আমরা চলে আসবো, নেক্সট রয়েছে এবি গ্রুপের রক্ত। এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলার কারণ কি? দেখো আমরা পড়েছি যে এবি, যাদের রক্ত রয়েছে এবি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সে হচ্ছে সার্বজনীন গ্রহীতা, মানে সে যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। আবার ও গ্রুপের রক্ত, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা হচ্ছে সার্বজনীন দাতা, মানে ও যে কোনো গ্রুপের ব্লাডকেই দিতে পারবে, মানে যে কোনো গ্রুপের ব্যক্তিকেই রক্ত দিতে পারবে, 1 ইউনিট করে কিন্তু, অবশ্যই 1-এর বেশি নয়। তো এখানে বলতে হবে যে এই এবি গ্রুপের যে রক্ত রয়েছে, সেই এবি গ্রুপের রক্ত দাতাকে, দাতা নয়, তাকে গ্রহীতা কেন বলা হয়? সে কেন সবার রক্ত নিতে পারে, কী কারণে? তার রক্তে অ্যান্টিবডির উপস্থিতি, তার রক্তে অ্যান্টিবডির অভাব, তার রক্তে অ্যান্টিজেনের অভাব, তার রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উভয়ের অভাব। সঠিক উত্তর অপশন নাম্বার বি, তার রক্তে অ্যান্টিবডির অভাব। তার রক্তের যে দুটো পার্ট রয়েছে এ আর বি, দুটোতে কিন্তু অ্যান্টিজেন থাকে, ঠিক আছে, অ্যান্টিজেন থাকে, কিন্তু অ্যান্টিবডি তার মধ্যে তৈরি হয় না, সেই কারণে সে কিন্তু নিতে পারে, ঠিক আছে। নেক্সট নাম্বার 24, নিচের কোনটির উপস্থিতির কারণে পিপিলিকা মানে পিঁপড়া তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়? পিঁপড়া তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়। সরল চক্ষু, মাথার উপরে চক্ষু, সুগঠিত চক্ষু, যৌগিক চক্ষু। চক্ষু মানে চোখ। পিঁপড়া কিভাবে দেখতে পায় সেটা বলতে চেয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, যৌগিক চক্ষু হওয়ার কারণে দেখতে পায়। নেক্সট আসবো, রক্তের লৌহের অভাবকে কি বলা হয়? লৌহ মানে আয়রন, আয়রনের অভাব, তাই না? আয়রনের অভাবকে কি বলা হয়? লিউকেমিয়া, হিমোফিলিয়া, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এখানে বিভিন্ন রোগগুলোর নাম রয়েছে। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অ্যানিমিয়া, বা যেটাকে আমরা বলতে পারি রক্তাল্পতা, তাই না? রক্তাল্পতা, বা যেটাকে সায়েন্সের ভাষা বা চিকিৎসার জগতের ভাষায় বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে যেখানে ডেফিসিয়েন্সি মানে অভাব, ঠিক আছে, ডেফিসিয়েন্সি মানে অভাব। যেহেতু এখানে ডেফিসিয়েন্সি নিয়ে একটা প্রশ্ন আসলো, তাই তোমাদের জন্য একটা হোম টাস্ক, সেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন এর অভাব, ভিটামিন এর অভাবে কী রোগ হয় সেটা তোমরা নিচে জানাবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা ভিটামিন এর অভাবে কোন রোগ হয় তোমরা কিন্তু ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যারা ডেলি ক্লাস করছে আমি হার্ট দিয়ে দেবো, সঠিক উত্তর যারা যারা দেবে, তাহলে বাকিরা বুঝতে সুবিধা হবে তাদের। আচ্ছা, শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? রেল পে ব্যান্ড, এর প্রশ্ন 2013। ক্ষুদ্রান্ত, প্যানক্রিয়াস, মস্তিষ্ক, হৃদয়। শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মস্তিষ্ক। মস্তিষ্কের কোথায়? মস্তিষ্কের গোড়ায়। মস্তিষ্কে যেখান থেকে তৈরি হচ্ছে সেই গোড়া পাওয়া যাচ্ছে ব্রেন স্টেমের ঠিক উপরে, ব্রেন স্টেমটা যে রয়েছে তার ঠিক উপরে। ওকে, তো আজকের ক্লাসে এই কয়েকটা কোয়েশ্চেনই ছিল, এবং লাস্ট ক্লাস না, আগামী ক্লাসে আমরা আরও বাছাই করা কোয়েশ্চেন্স নিয়ে আসবো, এবং রেলের ক্লাস কিন্তু আমাদের প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে চলতে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।